4:30 সময় পৌঁছাবার পর নিহারিকায় নিজেদের রুমে ঢুকে স্নান করে একদম শুদ্ধ বস্ত্র পরে রেডি হয়ে মাতারানীর ঠিক এই যে সামনে নিহারিকা, উল্টো দিকে পারচি কাউন্টার, সেখান থেকে আমাদের কার্ড নিয়ে তারপর আমাদের দরবার দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম। যাত্রা পারচি আমি অনলাইনে বুক করেছি। আমরা জাস্ট এসে আমি দেখো জাস্ট স্নান করেছি, কি অবস্থা, বেরিয়ে পড়ছি, কারণ আমাকে আজকেই দর্শন করতে হবে। আমার উপরে কেবল কার বুক করা আছে, সেজন্য আমাকে বেরিয়ে পড়তে হয়েছে। অনলাইনে রুম বুকিং, অনলাইন পারছি, সব করেছি। তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করব, তোমাদেরকে ডিটেলসে এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। কিন্তু এখানে এসে কার্ড করতে হয়। এই যে কার্ড রেডি, আর চিনি রেডি, চিনির মাকে দেখার জন্য। চিনি মার জন্য কী কী নিয়ে যাচ্ছে ওদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। সেটা উপরে যাই, ভীষণ টায়ার্ড, হেকটিক শিডিউল হয়ে গেছে আমাদের, তো পৌঁছাই তারপর তোমাদেরকে শেয়ার করব। মা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের এই যে নিহারিকা কমপ্লেক্স, এখানে অনেকগুলো ডরমেটারি আছে, আর নিহারিকাতে রুম আছে। ওই যে সোজা ওখানে ডরমেটারি আছে, এই যে সামনে এটা ডরমেটারি, এখানে রুমও আছে, আর নিচে অন্নপূর্ণা ভোজনালয় আছে। আর নিহারিকাতে আমি সেকেন্ড ফ্লোর পেয়েছিলাম, তোমার ফ্লোর লাগাবাই একটা ভোজনালয় আছে। আর এখানে এনকোয়ারি সেন্টার আছে, তোমরা এসে সমস্ত রকম প্রশ্নের উত্তর এখানে পেতে পারো, রেজিস্ট্রেশন করতে পারো, পারচি পেতে পারো। তারপর আমি বাস স্ট্যান্ড থেকে এবারে অটোটা নিয়েছিলাম। আদারওয়াইজ তোমরা চাইলে বাস স্ট্যান্ড থেকে একটু বেরিয়েও অটো নিতে পারো। এইখানে হচ্ছে একটা পারচির কাউন্টার আছে, এখান থেকেও পারচি কাটা যায়। এই হচ্ছে একদম মুখটায় চলে আসলাম, বাঁদিকে টার্ন নিয়ে সোজা একদম মায়ের দরবার দর্শনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমাদের একটু তাড়াতাড়ি বেরোচ্ছিলাম, মনের মধ্যে ভীষণ দ্বন্দ্ব চলছিল। 9:30 কেবল কার আমরা পাবো না। এরপর দেখো পৌঁছে গেলাম দর্শনী দরওয়াজা। এই জায়গার মাহাত্ম্য হচ্ছে এখান থেকেই মায়ের যাত্রা শুরু। এইখানে মাথা ঠেকিয়ে তারপর মায়ের উদ্দেশ্যে জয়কারা দিতে দিতে সবাই এগিয়ে চলে। এইখানে প্রথমেই একটা চেকিং পয়েন্ট আছে, সেখানে সব চেক করা হয়। চেক করার পর যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু হয় বাণগঙ্গা থেকে। এই বাণগঙ্গায় স্নান করে সবাই মাকে দর্শন করতে যায়। বাণগঙ্গার গল্প, ভৈরবনাথ যখন মায়ের শক্তিকে পাবার জন্য মাকে পিছু পিছু অনুসরণ করছিল, মা তখন প্রথম বজরংবলীর সাথে এখানে আসেন। বজরংবলী তখন তৃষ্ণার্ত ছিল, তাই মা তার তৃষ্ণা নিবারণের জন্য বাণ দিয়ে এখানেই ছেদ করে মা গঙ্গাকে আবির্ভূত করেন। সেই জল বজরংবলী পান করেন, আর কিছুটা জল থেকে মা নিজের কেশ ধুয়েছিলেন। এখানে দর্শন করার পর আগে ভক্তরা সবাই জয়কারা দিতে দিতে এগিয়ে যায়। আমি প্রতিবার এখানকার জল একটু বলতে পারো মাথায় ছিটিয়ে নিই, স্নান সেভাবে কখনো আমাদের এখানে করা হয়নি। নিহারিকা থেকে স্নান করে তারপর শুদ্ধ বস্ত্র পরে আমি যাত্রা শুরু করি। তো চলো যাত্রা শুরু করে দিলাম। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ, এটা টি সিরিজের লঙ্গারখানা আছে এখানে। তো ফ্রিতে যত ভক্তই যাক না কেন, ওখানে সবাই একটা জায়গায় আসন পেতে বসে ভোগ গ্রহণ করে। যাত্রাপথে এরকম প্যারাম্বুলেটার দেখতে পারবে, ঘোড়া আছে, ডুলি আছে, যেভাবে হোক। আর হেলিকপ্টারেও যাওয়া যায়, হেলিকপ্টারে সাঁচি ছাত অবধি যেতে হয়, আর সাঁচি ছাত থেকে আবার যাওয়া যায়। দেখো লঙ্গারখানাটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখান থেকে প্যাদাল গেছি তোমার অর্ধকুমারী অবধি। এখানে কিছুটা করে যাবে, আর মায়ের মন্দির আছে যা তোমাকে বুস্ট করতে কাজে লাগবে। চলো আমরা চলে এসেছি, আমরা এখন গীতা ভবনের কাছে। তো গীতা ভবনের কাছে বসে আছি, আর মার দরবার আসলে জয় মাতা দিয়ে এটা লাগালেই না মনটা পুরো ভালো হয়ে যায়, জানো। তো গীতা ভবন তোমাদেরকে দেখালাম, চলো দেখাই চরণ পাদুকা। এখন যেখানে পৌঁছে গেছি সেই জায়গাটা মা ইচ্ছাপূর্ণ মন্দির। এখানে মাতা রানী আছে, রাধা কৃষ্ণ আছে, সবাই আছে। এই দেখো, চলো আমরা প্রায় চরণ পাদুকার কাছাকাছি এসেছি, এখনো অনেক রাস্তা বাকি। একটু করে হাঁটছি, একটু করে বসছি। এই যে আমার লক্ষ্মী সরস্বতী আমার পাশে, লক্ষ্মী সরস্বতী, কার্তিক গণেশ যাই বলো। এরপর অনেকটা হেঁটে এসে পৌঁছালাম চরণ পাদুকা, পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মায়ের পায়ের ছাপ আছে।
মা এখানে একটা পাথরের টিলার উপর দাঁড়িয়ে দেখছিলেন ভৈরবনাথ আর কত দূর। যে পাথরের উপর দাঁড়িয়ে মা দেখছিলেন তা সেখানে মায়ের পায়ের ছাপ পড়ে যায়, যেটাকে চরণ পাদুকা বলে। এই দেখো, তোমাদেরকে দেখালাম মায়ের পায়ের ছাপ, জয় মাতা দি। তো এখানে ভিতরটা দর্শন করলে তোমার মনে হয়ে যাবে যে তুমি মা দর্শনই আধা হয়ে গেল। আর এখন এত সুন্দর করেছে। আমি আগে যখন আসতাম, একদম ফার্স্ট টাইমে যখন এসেছি, একটা ছোট্ট গুমটি মন্দির ছিল মায়ের পায়ের ছাপটা ঘিরে। এখন প্রতিদিন দরবার পুরো নতুন থেকে নতুনভাবে সজ্জিত হচ্ছে। আসলে দীর্ঘ এই 12 কিলোমিটার পথ যেতে যেতে ভক্ত কখনো কখনো হতাশ হয়ে যায় বা শারীরিক শক্তি ফুরিয়ে আসে। তখন এই জায়গায় জায়গায় মা যেন দাঁড়িয়ে থেকে তার সন্তানদেরকে আশ্বাস দেয়, আমি তো আছি, ঠিক আমার দরবার পৌঁছে যাবি। এখানে প্রণাম করে ভক্তরা এগিয়ে চলে জয়কারা দিতে দিতে। তার অন্যতা কখনো চিনিও হয় না। চিনি যত থকে যায় ততই মন্দিরে মা যেন এখানে অপেক্ষা করে থাকে। চিনির মাথায় একটু হাত বুলিয়ে দেয়, আবার পূর্ণ ঊর্জা প্রাপ্ত হয়ে চিনি তার গন্তব্যের দিকে এগিয়ে চলে। আজ ঘড়ির কাঁটাও যেন দৌড়াচ্ছিল। 9টা বেজে গেছে। এখনও অনেকটা পাকদণ্ডী পথ বাকি অর্ধকুমারী পৌঁছাতে। পুরো সারা রাস্তা কেঁদেছি পাগলের মতো যে আমি পৌঁছাতে পারবো না, আর কেবল কার বেরিয়ে যাবে। তোমাকে কেবল কারে যে টাইম দেওয়া হয়েছে তারপর মার্জিন রাখে ওরা 15 থেকে 20 মিনিট, তার বেশি হয়ে গেলে কেবল কার ক্যান্সেল করে দেয়। সেদিন কি হয়েছিল এইটা জানতে গেলে তো নেক্সট ব্লগ দেখতে হবে। তার আগে এই মুহূর্তে অর্ধকুমারী দেখাচ্ছি, আর অর্ধকুমারীর এটাই হলো গুফা। এখানে মা 9 মাস এই গুফার ভিতরে সাধনা করেছিলেন। তারপর এখান থেকে বেরিয়ে তিনি ভৈরবনাথকে নাশ করেছিলেন। এই গুফার ভিতরের রাস্তা ভয়ঙ্কর। একটা চেন দেওয়া থাকে, চেন ধরে এইভাবে সুড়ঙ্গে কখনো বসে কখনো শুয়ে এইভাবে নেমে যেতে হয় মাকে দর্শন করার জন্য। আর মা এখানে গর্ভগুফার মধ্যে অধিষ্ঠান করেছিলেন। চলো, দীর্ঘ 975টা সিঁড়ি ভেঙে চিনি এসে পৌঁছালো অর্ধকুমারী। যখন অর্ধকুমারী পৌঁছেছি সেখানে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। সে কথা তোমাদেরকে পরে জানাবো। তার আগে অর্ধকুমারীতে আমি কেবল কার পেয়ে গেছিলাম। এই কেবল কারে ওঠার পিছনে সব থেকে বড় অবদান যার, সে আর কেউ নয়, সে আমার মা। মা ছাড়া এটা পাওয়া অসম্ভব। এই অলৌকিক ঘটনা নিয়ে আসবো আগামী ব্লগে। তো যাই হোক, অর্ধকুমারীতে উঠে আমি সামনের সিটে বসেছিলাম কেবল কারের জার্নি পথটা তোমাদের সাথে শেয়ার করব বলে। অর্ধকুমারী থেকে এই শেষ 3 কিলোমিটার যে রাস্তা, এটা এতটাই চড়াই যে এখানের একটাই প্লাস পয়েন্ট। এই দেখো, এই দিকে যে বাঁদিক থেকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা এসছে তারাকোট মার্গ থেকে। তো তুমি এই যে নর্মালি যে দর্শনী দরওয়াজা দিয়ে যে রাস্তা, সেটাও এসে যেখানে মেশে, তারাকোটের রাস্তা এসেও এখানে মেশে। এই পথটার একটাই সুবিধা, এখানে কোনো ঘোড়া যাবে না। ঘোড়া যায় যেটা, সেটা অর্ধকুমারীর উপর থেকে হাতিমাথা হয়ে সাঁচি ছাত হয়ে সেটা ঘোড়ার পথ। আর এমনি নর্মাল মানুষের হাঁটার জন্য এই রাস্তাটা আছে। এখানে কেবল কার যায়, কখনো কখনো ডুলি যেতে দেখেছি, আর বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য বা লাগেজ ক্যারি করবার জন্য এখান দিয়ে প্যারাম্বুলেটারও যায়। মানুষ এখানে নিশ্চিন্ত মনে তাদের হাঁটা চলা করতে পারে। তো এই হচ্ছে রাস্তা, কিন্তু রাস্তাটা এতটাই খাঁড়াই যে এই শেষ 3 কিলোমিটার উঠতেই আমার সব থেকে বেশি আমাদের সময় লেগে যায়, আমার কারণে বলতে পারো। তো যেহেতু আমি বেশিক্ষণ হাঁটতে পারি না, চড়াই ভাঙতে পারি না, আমার ভীষণ শ্বাসকষ্ট হয়। কিন্তু আজ পৃথিবীর সব থেকে অলৌকিক কাজ করেছি, যা মনে হয় অনেক মানুষের মনে একটা প্রশ্ন তুলে দিতে পারে। আর এই প্রশ্নের উত্তর অজানা, কারণ এই সন্ধান করার ক্ষমতা ব্রহ্মা বিষ্ণু মহেশের নেই। কারণ এই হলো আমার আদিশক্তির লীলা, এ আমার বৈষ্ণবী মায়ের লীলা। মা ছাড়া এই লীলা বোঝার ক্ষমতা আর কারুর নেই, স্বয়ং চিনিরও নেই। কারণ চিনি পুরো বাকরুদ্ধ হয়ে গেছিল। চিনি আজ পাগলের মতো রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে মা মা বলে কেঁদেছে। আর কেন কেঁদেছে? আরেকটা ঘটনাও ঘটেছে জানো, সেটা হচ্ছে আজকের এই ঘটনা আমার হাজব্যান্ডকে পুরো স্তম্ভিত করে দিয়েছে। সে এক মনে শুধু একটা কথাই বারবার আওড়ে যায়, আজও তোমার মাথার উপর যে আছে, যে তোমাকে এত ভালোবাসে, আমি আর জীবনে কোনো দিন আমার একটা দিনের জন্য চিন্তা করব না।
আজ এক অলৌকিক দিব্য দর্শন করে ফেলেছি, আজ এক সত্যির সামনাসামনি হয়ে গেছি। সেই সত্যি আমাকে জানিয়ে দিয়েছে আমাদের মাথার উপর মাতা রানী আছে, আমার সংসারের মানে চিনির সংসারের মুখিয়া। মায়ের আশীর্বাদ বিনা এখানে একটা কাজ হয় না, আগামী দিনেও কিছু হবে না। মায়ের কৃপা আছে, সুতরাং চিনি মরে যাবে না, পড়ে যাবে না, থকে যাবে না। জীবনের সকল যুদ্ধ এভাবেই হয়তো জয় করে নেবে, কারণ তার কাছে তার মা আছে, আর যার মা আছে তার আর এই ব্রহ্মাণ্ডে কিচ্ছু চাই না। সকল কিছু মিথ্যা, কোনো কিছু নিয়ে আমি যেতে পারবো না, সব আমাকে এই পৃথিবীতে রেখে দিয়ে উপরে যেতে হবে। একটা জিনিস থাকবে, পরপারে আমার জন্য হাত বার করে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে, আমি যাতে তাকে জাপটে ধরতে পারি। কেবিল কার থেকে নামলাম দরবারে, নামা মাত্র কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এতটাই ভেঙে পড়েছিলাম যে চলো মার ভবন পৌঁছে গেছি, মানে মার দরবার চলে এসেছি, সবটুকু তোমাদেরকে দেখাবো। কিন্তু আমি যখন আসলাম না, একটা বিরাট বড় মিরাকেল হয়েছে। ঘরে ঢুকে তোমাদেরকে গল্পটা বলবো। মানে এখানে সবাই ওকে পিন্ডি রূপে দেখতে আসে, সবাই আদিশক্তি বলে পুজো করে, আর আমাদের সত্যিকারের মা প্রত্যেক সেকেন্ডে সেটা প্রমাণ দিয়ে যায়। চলো ঘরে গিয়ে বলি তোমাদেরকে পুরো ঘটনাটা, কারণ এখানে দাঁড়িয়ে বলবার মতো নয়, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এমন একটা ঘটনা ঘটেছে। মানে লোকে দাঁড়িয়ে দেখছিল যে আমি কেন খাচ্ছি, সে কারণে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি সব। মানে আমি মার কাছে পৌঁছে গেছি, মার ভবন তোমাদেরকে দেখাবো তো অবশ্যই, এসেছি যখন। চলো আমরা ভবনে আসার পর রাত্রেবেলায় কিছু খেয়ে তারপর আমরা রুমে যাবো, সেজন্য আমরা এসেছি রত্নাসাগরে। আমরা যখনই দরবার আসি আমরা রত্নাসাগরেই খাই, তো এবারেও তার অন্যথা নয়। রত্নাসাগরে আমরা এখানে দুটো ভেজ চাউমিন, কারণ এখানে ননভেজ কিচ্ছু পাবে না, শুধু এখানে কেন কাটরাতেও পাবে না, সেই জন্য আমরা দুটো ভেজ চাউমিন, একটা রাজমা চাওয়াল আর একটা ধোসা আর দুটো কফি এটাই বুক করেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, নাক পাক ঝলসে যাচ্ছে যেন। তো আমরা এখানে খাবো, খেয়ে রুমে যাব। রুমে যাওয়ার পর রুমটা তোমাদেরকেও তো অবশ্যই শেয়ার করব। তোমরা যারা আসবে রত্নাসাগরে তোমরা খেতে পারো। দেখো এতটা হাই অল্টিটিউডে যে দোকানগুলো আছে একটু তো প্রাইস হবেই, বাট একদম কোয়ালিটি ফার্স্ট ক্লাস, খেয়ে তোমাদের শরীর খারাপ করবে না। তোমরা এগুলো এখানে খেতেই পারো, আমি প্রতিবার এসে এখানেই খাই। এত রাত কিন্তু লাখো লাখো ভক্তের ভিড়ে দরবার তখন গম গম করছে। দরবারে একটা কথা আছে, চলো বুলাওয়া আয়া হ্যায় মাতা নে বুলায়া হ্যায়। মা না চাইলে মার কাছে কেউ এসে নাকি পৌঁছাতে পারে না। চলো উপরে আমরা রুম পেয়েছিলাম, এখানে 4 বেডেড রুম পেয়েছি, সুন্দর ওদের ব্যবস্থাপনা। দুটো ডবল বেডেড রুম মানে বেড ছিল, আর হচ্ছে একটা টেবিল ছিল, দুটো 4টে চেয়ার ছিল, খুব সুন্দর কাবার্ড আছে, কাবার্ডের ভিতরে অগণিত কম্বল, যতগুলো তোমার দরকার তুমি সেইখানে কম্বল ইউজ করতে পারো, আর একটা ফোল্ডিং ম্যাট্রেস ছিল। এরপরও যদি আরও অনেক মানুষ থাকে তাহলে সেই ম্যাট্রেসগুলোকে তারা পেতে সেখানে শোয়ার ব্যবস্থা করতে পারে। ঘরের মধ্যে খুব সুন্দর একটা হিটার ছিল, প্রচণ্ড ঠান্ডা উপরে দরবারে। তো যাই হোক, হিটারটা চালিয়ে নিয়ে, আর আমি তো আমার আর কিছু মনে ছিল না, ভাবো তো 978টা সিঁড়ি, আর ভবন থেকে দূর যেটা বুক করেছি সেটা উঠতে সিঁড়ি ছিল 115টা, প্রায় 1000 কাছাকাছি, 1000 ক্রস করে গেছিল সিঁড়ি উঠে। কাল সকালে দরবার দেখাবো, কাল সকালে সবটুকু ঘুরে দেখাবো। আর চিনির অবস্থা খুব খারাপ, আর আমার দলের সেনাগুলোরও অবস্থা খুব খারাপ, সেই কারণে চলো আবার কাল সকাল থেকে ব্লগ শুরু করবে। রাতের মতো আজকে এখানেই ব্লগটা রেখে দিই।